নমস্কার, আমি ঋতুপর্ণা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। তৃণমূলের দুই শিক্ষক সংগঠনের নতুন জেলা সভাপতির নাম ঘোষণা করা হলো দলের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে অরিন্দম ভট্টাচার্যকে। অন্যদিকে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির দায়িত্ব পেলেন অঞ্জন দাস। শনিবার সাত সকালে ধূপগুড়িতে ভয়াবহ দুর্ঘটনা। লরি ও ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক চালকের। অপর চালককে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। জেলার ভোট গ্রহণ নিয়ে শনিবার সাংবাদিক বৈঠক করলেন জলপাইগুড়ির জেলা শাসক শামা পারভীন। আসন্ন লোকসভা নির্বাচন রাজ্যের 7 দফায় হতে চলেছে। প্রথম দফায় আগামী 19 এপ্রিল জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জেলার ভোট গ্রহণ নিয়ে শনিবার সাংবাদিক বৈঠক করলেন জলপাইগুড়ির জেলা শাসক শামা পারভীন। তিনি বলেন, নোটিফিকেশন বের হবে আগামী 20 মার্চ। মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন 27 মার্চ। ভোট গণনার দিন আগামী 4 জুন। এই নিয়ে বিস্তারিত তিনি আর কি জানিয়েছেন শুনে নেওয়া যাক। আমাদের জলপাইগুড়ি যেটা সিট আছে PC3, ওর জন্য ফার্স্ট ফেজে হচ্ছে। ফার্স্ট ফেজে এখানে আমাদের নোটিফিকেশন বেরোবে 20 মার্চ। তারপরে আমাদের নমিনেশনের লাস্ট ডেট থাকবে 27 মার্চ। স্ক্রুটনি অফ নমিনেশন হবে আমাদের 28 মার্চ। লাস্ট ডেট অফ উইথড্রল অফ ক্যান্ডিডেটস হবে 30 মার্চ। ডেট অফ পোল আমাদের জন্য ফিক্স হলো 19 এপ্রিল। আর কাউন্টিং অফ ভোটস হচ্ছে 4 জুন। আমাদের এখানে পার্লামেন্টারি দুটো আছে। একটা আছে আমাদের জলপাইগুড়ি কনস্টিটুয়েন্সি, যার মধ্যে 6টা আমাদের বিধানসভা আছে, এসি আছে। আর একটা মেখলিগঞ্জ আছে, যেটা আমাদের কোচবিহার থেকে আছে। আর আমাদের নাগরাকান্ডা যেটা এসি আছে, ওটা পার্ট অফ আলিপুরদুয়ার পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি। আমাদের যে ইলেকটোরাল যেটা অবস্থা আছে, আমাদের টোটাল ইলেক্টার্স আছে, টোটাল আছে 18 লাখ 18,91,879, যার মধ্যে আমাদের মেল আছে 9,55,250 and ফিমেল আছে 9,36,614, যার মধ্যে থার্ড জেন্ডার আছে 15। আমাদের ইপি রেশিও আছে 74 আর জেন্ডার রেশিও আছে 980, যেটা আমাদের স্টেট অ্যাভারেজ থেকে ভালোই আছে। হ্যাঁ, থার্ড জেন্ডার আমাদের 15 আছে, 15 আছে আমাদের। আচ্ছা, আমাদের এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে সার্ভিস ভোটারের সংখ্যা আছে টোটাল 4362, যার মধ্যে মেল আছে 432 আর ফিমেল আছে 30। আমাদের পার্সন উইথ ডিসেবিলিটি পিডব্লিউডি আর এজ অ্যাবাভ 85, যেটা আগে ছিল 80 প্লাস, এখন 85 হয়ে গেছে, যাকে আমরা অ্যাবসেন্টি ভোটার মধ্যে রাখছি। ওই সংখ্যা আছে আমাদের পিডব্লিউডি ইলেক্টার্স আছে 12,080 আর 85 প্লাস ইলেক্টার্স আছে 8,891 আমাদের জেলায়। আর এপিক নিয়ে আমাদের 100% এপিক হয়ে গেছে, ডেলিভারও হয়ে গেছে। আমাদের পোলিং স্টেশন আছে আমাদের জেলায় আছে 1925 টোটাল জেলায় আছে। আর আমাদের যে পিসি আছে ওর মধ্যে 1904 আছে। 1904 মধ্যে আমাদের আরবান আছে 178 লোকেশন আছে, আরবান লোকেশন, রুরাল আছে 1219, টোটাল লোকেশন আছে 1397। আমাদের সেক্টর আছে 218। এছাড়া আমাদের ইভিএম রিকোয়ারমেন্ট যত আছে সাফিসিয়েন্ট আছে। আমাদের বিইউ আছে 3,488, সিইউ আছে 2787 এন্ড ভিভিপ্যাট আছে 3252। ফার্স্ট রেন্ডমাইজেশন আমরা শর্টলি করব অ্যাজ পার ইসিআই শিডিউল। আমাদের ভিভিপ্যাটের আমাদের will be used in all 7 অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি। ইভিএম কমিশনিং আমরা করব অ্যাজ পার ডাইরেকশন, আপনাকে বললাম, যেটা আমাদের আসবে। আমাদের সেকেন্ড লেভেল র্যান্ডমাইজেশন হবে ইভিএম কমিশনিং, ওটা হবে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে হবে, যেখানে আমাদের কাউন্টিং সেন্টার হচ্ছে, প্লাস 5টা এসির জন্য আমাদের টিসিআরসি ওখানে হচ্ছে। আসন্ন লোকসভা নির্বাচনে সারা দেশের সাথে পশ্চিমবঙ্গেও ভোটের দিনক্ষণ ঘোষণা হলো। আসন্ন লোকসভা নির্বাচনে সারা দেশের সাথে সাথে পশ্চিমবঙ্গেও ভোটের দিনক্ষণ ঘোষণা হলো। এবারের লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গের 7 দফায় অনুষ্ঠিত হতে চলেছে। এক নজরে দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের 7 দফা নির্বাচন কবে কোথায় কোথায় অনুষ্ঠিত হতে চলেছে। প্রথম দফা নির্বাচন 19 এপ্রিল আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি। দ্বিতীয় দফা নির্বাচন
26শে এপ্রিল দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট। তৃতীয় দফা অনুষ্ঠিত হতে চলেছে 7ই মে মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ। চতুর্থ দফা নির্বাচন হতে চলেছে 13ই মে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান পশ্চিম, দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম। পঞ্চম দফা নির্বাচন হতে চলেছে 20 মে শ্রীরামপুর, হুগলি, আরামবাগ, উলুবেড়িয়া, হাওড়া, ব্যারাকপুর, বনগাঁ। ষষ্ঠ দফা হতে চলেছে 25শে মে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম ও মেদিনীপুরে। এবং সপ্তম ও শেষ দফা নির্বাচন হতে চলেছে 1 জুন দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ ও যাদবপুরে। লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা হতেই চালু আদর্শ আচরণবিধি। লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা হতেই চালু আদর্শ আচরণবিধি। সেই নিয়ম মেনে জলপাইগুড়ি জেলার শাসকের দপ্তর থেকে খুলে দেওয়া হচ্ছে মমতা ব্যানার্জির ছবি দেওয়া রাজ্য সরকারের বিভিন্ন পোস্টার। তবে শহর জুড়েই রয়েছে এরকম বহু পোস্টার। ব্লকের কর্মীরাও শহর ও সংলগ্ন এলাকার পোস্টার খোলা ও সাদা রং করে ঢেকে দেওয়ার কাজ শুরু করেছেন। হ্যাঁ, ভোটের জন্য। হ্যাঁ, ভোটের জন্য। কি ভোটের জন্য কি করছেন? কি করছেন মানে? এমসিসি হ্যাঁ, এমসিসি কাজ করছে। এটা কি হচ্ছে? কি আজকে খোলা হচ্ছে মানে মূলত কি পোস্টারের উপর কিসে মানে? আমাদের এখানে যত বিষয়গুলো আছে মানে সরকারি অফিস থেকে এটা সরিয়ে দিতে বলছে। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার নাম আর পরিচয় কাইন্ডলি একটু। আপনার নামটা আমি বলুন। ব্লক স্টাফ কি নাম? প্রণব কি? জলপাইগুড়ি জেলা পরিষদের মেন্টরের দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি চন্দন ভৌমিককে। জলপাইগুড়ি জেলা পরিষদের মেন্টরের দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি চন্দন ভৌমিককে। আজ সরকারিভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি। তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানালেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন ও জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মহুয়া গোপ। উল্লেখ্য, চন্দন ভৌমিক জেলা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটরের পদে রয়েছেন। দীর্ঘদিন থেকে জলপাইগুড়ি জেলা পরিষদের মেন্টরের দায়িত্বে ছিলেন ডুয়ার্সের চা বাগান এলাকার নেতা অমরনাথ ঝা। শুক্রবার রাজ্য সরকারের তরফে নোটিফিকেশন জারি করা হয়। একসময় শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য ছিলেন চন্দনবাবু। আগামীতে কি কি কাজ করবেন সেই বিষয়ে বিস্তারিত জানান তিনি। বিষয়টা হচ্ছে, প্রথমেই আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমার পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের নতুন যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বরা উঠে আসছে তাদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং যার কাজ এবং কথা তার মধ্যে যে মিলবন্ধন সেটা আমাকে আকৃষ্ট করে, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ব্যক্তিগত ইচ্ছায় আজকে আমি এই দায়িত্বপ্রাপ্ত হয়েছি এবং এমন একটা সময় আমি এই দায়িত্বপ্রাপ্ত হলাম যখন লোকসভা নির্বাচন ঘোষণার মুখে। ফলে আজকে আমাদের, আপনারা নিশ্চয়ই দেখছেন, এখানে আমাদের জেলা সভানেত্রী মহুয়া গোপ এবং জেলা পরিষদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে অ্যাজ এ মেম্বার অফ জেলা পরিষদ, এবং সভাধিপতি কৃষ্ণা বর্মন আমার ছোট বোন। আমরা একটা পরিবারের মতো না, আজকে আমি সরকারিভাবে এখানে আসলেও এর আগেও আমি জেলা পরিষদের বিভিন্ন কাজকর্ম এবং বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। বিগত যে বোর্ড, সেখানে আমাকে ভূমির বিষয়ে আমার পরামর্শের জন্য রাখা হয়েছিল। আমি অনেক সরকারি মিটিংয়েও আসতাম। তো বিষয়টা হচ্ছে জলপাইগুড়ি জেলা পরিষদের যে ব্যাপ্তি এবং জলপাইগুড়ি জেলা পরিষদের যে নিজস্ব সম্পত্তি, এটা একটা বিপুল পরিমাণ। উত্তরবঙ্গের মধ্যে আমার মনে হয় সবচেয়েতে বেশি ব্যক্তিগত সম্পদশালী জেলা পরিষদ হচ্ছে জলপাইগুড়ি জেলা পরিষদ। তো সেক্ষেত্রে বাম আমল থেকে যেভাবে যথেচ্ছভাবে রাজনৈতিক ব্যবহার করে করে এবং তাদের নিজস্ব দলীয় মানুষকে সন্তুষ্ট করার জন্য জেলা পরিষদের সম্পত্তি তাদের মধ্যে বিতরণ করা হয়েছে বলবো আমি, সেই জায়গায় একটা রাশ টানা দরকার ছিল। তো যাই হোক, বিগত বোর্ড চেষ্টা করেছে, হয়তো পারেনি। এই বোর্ডের সভাধিপতি এখানে বসে আছেন, আমি অনুরোধ করব, আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আমি তাকে জানাবো, আমার যে অনুভব সেটা আমি তাকে বলবো।
আমি আশা করব এবার যে ধরনের বিশেষ করে মহিলাদের যে প্রাধান্য এবার জেলা পরিষদের, তারা অবশ্যই জলপাইগুড়ির মানুষের জন্য, অন্তত জলপাইগুড়ি জেলা পরিষদের জন্য এই কাজগুলো প্রায়োরিটি হিসেবে করবে। এবং তাছাড়াও আমি আমার কিছু ব্যক্তিগত, দীর্ঘদিন যেহেতু জলপাইগুড়িতে বিভিন্ন আনাচে কানাচে 80টা গ্রাম পঞ্চায়েতই নয়, তার আগে আমাদের অবিভক্ত জেলা ছিল, আমি কুমারগ্রাম থেকে জলপাইগুড়ির ডাবগ্রাম, ফুলবাড়ির, চম্মটাঙ্গি অবধি দৌড়ে বেরিয়েছি। ফলে এখানকার ভৌগোলিক অবস্থান, এখানকার নদীর আচরণ, এখানকার গ্রামীণ অর্থনীতি, এখানকার গ্রাম পঞ্চায়েতে ভাষাভাষীর সংখ্যা, সমস্ত কিছু আমার জানা আছে। এবং তাদের কোন জায়গায় সরকারি প্রকল্প করা প্রয়োজন, কোন জায়গায় মানুষের ন্যায্য দাবি নিয়ে পাশে থাকা প্রয়োজন, সেগুলো আমার কাছে মোটামুটি আমি জানি। ফলে আমার যেটা প্রাধান্য আমার মনে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই চা সুন্দরী এবং চা বাগানের শ্রমিকদের পাট্টা বিতরণের মাধ্যমে চা বাগানের একটা নতুন অধ্যায় শুরু করেছেন। আমার মনে হয় যে জেলা পরিষদেরও এর ভিতরে পার্ট নেওয়া উচিত। মানে পরবর্তী অবস্থানটা কি হচ্ছে, যে পাট্টা যারা পেল তারা সঠিকভাবে, তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, তারা সেই জায়গায় গৃহ নির্মাণ করে তাদের কাজ করতে পারছে কিনা। এছাড়াও আমার মনে হয়েছে জলপাইগুড়ি জেলায় এখনো ভৌগোলিক কারণে এবং অন্যান্য কারণে 4-5টা গ্রাম পঞ্চায়েত একদম অর্থনৈতিকভাবে এবং তাদের কি বলবো কর্মসংস্থানগতভাবে তারা অনেক পিছিয়ে আছে। তার মধ্যে ধরুন বলতে পারি ডাবগ্রাম 1 একটা দুর্গম জায়গার মধ্যে, ধরুন বাগড়াকোট একটা দুর্গম জায়গার মধ্যে, ধরুন এদিকে মেটেলিহাট, এদিকে আপনি আংরাভাষা 1, এদিকে লুকসান, ওদিকে চামুরচি, এই সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলোয় উন্নয়ন, পরিকাঠামোগত উন্নয়নের সঙ্গে গ্রামীণ অর্থনীতিটাকে চাঙ্গা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ধরনের প্রকল্পগুলো আছে, সেই প্রকল্প নিয়ে আমার মনে হয় আমাদের পাশে থাকা দরকার এবং দেখা দরকার। সেই কাজগুলোর আমি করবার জন্য জেলা পরিষদকে বলবো। তাহলেই আমার ধারণা যে জেলা পরিষদ একদম নিজস্ব সম্পত্তিতেই নিজেরা জেলার উন্নয়নে সক্ষম হবে। হ্যাঁ, খুব ভালো লাগছে। আজকে আমরা একটা পরিবার, জেলা পরিষদে 24 জনের একটা পরিবার, সেখানে তো আমাদের মাদার প্রেসিডেন্ট আমাদের পরিবারের মধ্যে একটা অভিভাবক ছিল, এখন আরেকটা অভিভাবককে আমরা পেলাম আজকে নতুন করে। আমরা সেই অভিভাবককে নিয়ে সামনে উন্নয়নের পথ, দিদির যে উন্নয়ন, সেই উন্নয়নের ধারা আমরা সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছতে পারবো এই আশা রাখছি। সেটা তো এটা সবাই জানে, দূরে মানে দূরে যে থাকে তাকে একটু পেতে সময় সাপেক্ষে তারা আসতে ব্যাপার আছে। এবার কাছে, এবার উনি অসুবিধা থাকলেও যে এই অল্প সময়ের জন্য ফটাফট সে আসতে পারবে, এই একটা সুবিধা আমরা পাবো এবার কাছাকাছি যেহেতু হয়েছে। এটা মানে অত্যন্ত আনন্দের বিষয় যে খুব সঠিক সময়ে জলপাইগুড়ি জেলা পরিষদের মেন্টর হিসাবে যে আমাদের অত্যন্ত মানে রাজনৈতিক জলপাইগুড়ি জেলার একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, যার মানে যে আমি দলের যার বিভিন্ন সময় বিভিন্ন অবদান যার রয়েছে প্রথম দিন থেকে দলে, সেই রকম একজন মানুষকে আজকে আমরা জলপাইগুড়িতে মেন্টর হিসেবে পেলাম। এতে শুধু জলপাইগুড়ি জেলা পরিষদের যে উন্নয়ন সেটাই সমৃদ্ধ, মানে সেটাই যে মানে আজকে একটা ভালো জায়গায় গেল তা নয়, তার সাথে সাথে আমাদের জলপাইগুড়ি জেলার যে সাংগঠনিক যে রাজনৈতিকভাবে আমরা অনেকটা সমৃদ্ধ হলাম। তার জন্য আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং সবচাইতে বেশি যে জলপাইগুড়ি আজকে জেলা সংগঠনের উপরে যিনি ভরসা রেখেছেন এবং যার নির্দেশকে নিয়েই আমরা সংগঠনটাকে এগিয়ে নিয়ে গিয়েছি। এবং এখন একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত, আজকেই নির্বাচন ঘোষণা হবে, এই যে 24-এর লড়াই, সেই মুহূর্তে একজন সঠিক ব্যক্তিকে তার মানে নির্দেশেই আজকে যে জায়গাটা দেওয়া হলো, এটাতে দল অনেকটা আজকে এই লড়াইয়ের যে সম্মুখীনের জায়গায় যে প্রকৃতপক্ষে যে কাজের মানুষকে কাজের জায়গা দেওয়া, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বোঝেন এবং তিনি দিয়েছেন, এবং সেই জন্য আজকে আমরা অত্যন্ত খুশি। এইটা তো সম্পূর্ণভাবে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এটা তো সরকারি অর্ডার, এবং এটা একদম শীর্ষস্থানীয় নেতৃত্বরা আমাদের ঠিক করে দেন। এটা দলের তরফ থেকেই ঠিক করে দেওয়া হয়, এবং আমাদের এটা সম্পূর্ণ অর্ডারটা হচ্ছে প্রশাসনিক অর্ডার। এটা আগের বোর্ডের ক্ষেত্রে যে মেন্টর কোমেন্টারের যে অর্ডারটা এসেছিল, যতক্ষণ পর্যন্ত নতুন অর্ডার না আসে ততক্ষণ পর্যন্ত সেই অর্ডারটাই চলতে থাকবে। তাই জন্য নতুন বোর্ড হওয়ার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই একটা
আগের বোর্ডের সাথে যারা কাজ করেছেন, নতুন বোর্ড গঠন হওয়ার পরে একটা কিন্তু মানে নতুনভাবে অনেকে নির্বাচিত হয়েছে। নতুন করে কৃষ্ণা রায় বর্মন যখন এখানে সভাধিপতি, সীমা চৌধুরী যখন সহকারী সভাধিপতি, তখন একটা হয়তো গ্যাপ তৈরি হতে পারে, সেটা বিষয় না। অফিসিয়ালি কিন্তু ওনারাই এতদিন পর্যন্ত এখানে অফিসিয়াল অর্ডার অনুযায়ী ওনারাই মেন্টর হিসেবে ছিলেন এবং প্রত্যেকটা মিটিংও তাদেরকে ডাকা হতো, সেটা আলাদা বিষয়। আর সবাই যে দায়িত্বে দল রাখবে চিরদিন কাউকে, এরকম বিষয় নয়। আজকে উনি নিশ্চয়ই ভালো কাজ করেছেন বিগত দিনে। তিনি চা বলয়ের নেতা এবং হিন্দি প্রকোষ্ঠের জেলা সভাপতি রয়েছেন আমাদের। তো সেই ক্ষেত্রে দল যখন যাকে যেটা ঠিক মনে করবে, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তারা যেটা ঠিক মনে করেছেন সেটা করেছেন। জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী ঘোষণা হওয়ার আগেই দেওয়াল দখলে ব্যস্ত বিজেপি কর্মী সমর্থকেরা। জলপাইগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডে চলছে এখন বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়াল দখলের পালা। শহরের কয়েকটি ওয়ার্ডে দেখা গিয়েছে সেই দৃশ্য। জলপাইগুড়ি পৌরসভা 13, 14, 15 নম্বর ওয়ার্ডে এখন চলছে বিজেপির দেওয়াল দখলের কাজ। যদিও তাদের প্রার্থী ঘোষণা না হওয়ার জন্য তারা শুধু দেওয়াল দখলের কাজই করছে আপাতত। অনুমতি নিয়ে বিজেপির দেওয়াল দখলের কাজ শুরু হয়েছে। বিজেপির সমর্থকরা জানিয়েছেন ভোটে কে বিজয়ী হবে তা ভোটের ফলের দিনই জানা যাবে। প্রার্থীর প্রচারের জন্য এখন দেওয়াল দখলের কাজ চলছে। বিভিন্ন রাজনৈতিক দল এখন ভোট প্রচারে নেমেছে। দেওয়াল লিখন হবে তো, তার জন্য আমরা অ্যাডভান্স ধরে রাখতেছি যেন পরবর্তীকালে কোনো অসুবিধা নয়। আমাদের কাছে কাগজও আসে যে নো অবজেকশন যেন কারোর জন্য না থাকে, তার থেকে সিগনেচার করে নিচ্ছি আমরা। আচ্ছা, এটা কার জন্য করছে? সাইড ফর বিজেপি, আমরা বিজেপি পক্ষ থেকে করছি এটা। কতগুলো দেয়াল এইভাবে? এরকমভাবে যে কোনো লোক যেভাবে দেওয়ার ইচ্ছা থাকবে তার থেকে পারমিশন চাবো। সে যদি ইচ্ছাকৃত দেওয়ার ইচ্ছা থাকে তাহলে তার থেকে পারমিশন নিয়ে আমরা দেওয়ালটা লিখবো। পারমিশন থাকছে সব? হ্যাঁ, অবশ্যই থাকে, আমাদের কাগজও আছে। কতগুলো এরকম করছেন? এরকম মিনিমাম আমাদের 14 নম্বর ওয়ার্ডে, তো 14 নম্বর ওয়ার্ডে মিনিমাম 10, 15, 20টার মতো হবে এরকম। আর লেখা কবে শুরু করবো? লেখা শুরু করবো মনে করো সামনের সপ্তাহ থেকে। এখন আমাদের প্রার্থী তো ডিক্লেয়ার হয়নি, আমাদের একটাই লোকও পদ্মফুল, তার জন্য আমরা দেওয়াল সবার আগে অ্যাডভান্স বুক করছি। ঠিক। আপনার নাম? সমীর বণিক। তৃণমূলের কাছে উপযুক্ত ও যোগ্য প্রার্থী নেই, কটাক্ষ মনোজ টিগ্গার। তৃণমূল কংগ্রেসের কাছে উপযুক্ত ও যোগ্য প্রার্থী নেই, তাই উচ্চকক্ষের সাংসদকে লোকসভায় প্রার্থী করা হয়েছে। তাদের প্রার্থী না থাকায় রাজ্যসভার সাংসদকে বলির পাঠা বানানো হয়েছে। শনিবার ডুয়ার্সের মেটিলি ব্লকে এসে প্রচারে একথা জানালেন আলিপুরদুয়ার লোকসভা ক্ষেত্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। এদিন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা মেটিলি ব্লকের বিভিন্ন এলাকায় প্রচার চালান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ফাটার বিষয়ে তিনি বলেন, যে কোনো দুর্ঘটনায় কারুর কাছে কাম্য নয়। আমরা চাই উনি দ্রুত সুস্থ হয়ে ভোটে ওনার দলের হয়ে কাজ করুন। পাশাপাশি তিনি খোঁচা দিয়ে বলেন, আমরা দেখেছি গত বিধানসভা ভোটেরও ওনার পা ভেঙেছিল, এবারও ভোটের সময় ওনার মাথা ফাটলো। আমরা তো বলতে পারবো না কিভাবে ঘটনা ঘটেছে, যারা তদন্ত করবেন তারা বলতে পারবেন কিভাবে ঘটনা ঘটেছে। তবে জেতার ব্যাপারে 100% আশাবাদী মনোজ টিগ্গা। মানে সবকিছু শুধু নাম পরিবর্তন করে চালাচ্ছে, কিন্তু সবকিছু কেন্দ্র সরকারের। তো আমার বক্তব্য, যদি সবকিছু কেন্দ্র সরকারের থাকে তাহলে আমরা রাজ্য সরকারকে কিংবা জোড়া ফুলে ভোট দিয়ে লাভটা কি? ঠিক কিনা? আমরা জানি যে দুর্গা পুজোতে আমাদের কয়টা পদ্ম ফুল লাগে? কাইট লাগে 108টা লাগে, ঠিক কিনা? আর পদ্ম ফুলে গিয়ে বাস করে লক্ষ্মী, ঠিক কিনা? তার মানে বাড়িতে যদি পদ্ম ফুল থাকে তাহলে কি আসবে? লক্ষ্মী আসবে। আর বাড়িতে যদি জোড়া ফুল থাকে, ঘাস ফুল থাকে, তাহলে কি আসবে? ছাগল আসবে। टीएमसी के पास कोई मेरे ख्याल से उपयुक्त योग्य प्रार्थी का अभाव है, जो एक अपर हाउस का मेंबर है। क्योंकि संसदीय ढांचा में 2 हाउस होता है, एक अपर हाउस होता है, एक लोअर हाउस। अपर हाउस जो होता है राज्यसभा होता है, और जो लोअर हाउस होता है ये लोकसभा होता है। और जो एक ऑलरेडी सांसद है, राज्यसभा के सांसद, उनको 6 साल के लिए 6 साल के उनको फिर से टिकट दिया गया। इससे यह बात साबित है कि उनको कोई योग्य प्रार्थी नहीं मिला, इसलिए उनको बलि का बकरा बनाया गया है। তৃণমূলের 2 শিক্ষক সংগঠনের নতুন জেলা সভাপতির নাম ঘোষণা করা হলো দলের পক্ষ থেকে। তৃণমূলের 2 শিক্ষক সংগঠনের নতুন জেলা সভাপতির নাম ঘোষণা করা হলো দলের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে অরিন্দম ভট্টাচার্যকে। অপরদিকে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির দায়িত্ব পেয়েছেন অঞ্জন দাস। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মহুয়া গোপ বলেন, আগামীতে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাব।
বিভিন্ন কারণে এই ঘোষণা হতে একটু সময় লেগেছে ঠিকই, সাংগঠনিক যে আমাদের শক্তি রয়েছে তা স্বতঃস্ফূর্তভাবে অনেকটাই এগিয়ে গেল বলে জানান তিনি। অন্যদিকে নতুন দায়িত্বপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি অরিন্দম ভট্টাচার্য বলেন, দীর্ঘদিন থেকেই আমি রাজনীতির সাথে যুক্ত রয়েছে, সামনেই লোকসভা ভোট। গত 2019 সালের নির্বাচনে আমরা আমাদের আসনে জয়লাভ করতে পারিনি, কিন্তু এবার আমরা সকলকে নিয়ে এই নির্বাচনে জয়ী হব। এর পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন সমস্যা সম্পর্কিত বিষয়গুলি যাতে সমাধান করা যায় তা নিয়েও কাজ করা হবে বলে তিনি জানান। অন্যদিকে দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন দায়িত্বপ্রাপ্ত অঞ্জন দাসও। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে আরও বেশি করে যাতে মানুষের কাছে পৌঁছানো যায় তার চেষ্টা করা হবে বলে তিনি জানান। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই আমাদের সর্বোচ্চ নেতৃত্ব মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সঙ্গে আমার যারা জেলা নেতৃত্ব রয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আমার কৃতজ্ঞতা রইল যে তারা আমাকে যোগ্য মনে করেছেন এই পদের জন্য। আমি দীর্ঘদিন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত রয়েছি, ফলে একটা নতুনভাবে শুরু করা এবং সামনেই লোকসভা ভোট, আমাদের যে টার্গেটটা মূলত থাকবে যে 2019 এই আসনে আমরা জিততে পারিনি, এই আসনে আমরা সকলে মিলে সবাইকে সাথে নিয়ে পাশে নিয়ে আমরা এই নির্বাচন লড়ব এবং খালি লড়ব নয়, এই নির্বাচনে জয়যুক্ত হব, এটাই আমাদের প্রথম টার্গেট। এছাড়াও শিক্ষকদের বিভিন্ন সমস্যা থাকবে, সেই সমস্যাগুলোকে নিরসনের জন্য আমরা চেষ্টা করব। সমস্যা শুধুমাত্র তো তার চাকরি ক্ষেত্রে হয় না, অন্যান্য বিভিন্ন ক্ষেত্রেও শিক্ষক মহাশয় মাননীয় দিদিমণি যারা থাকেন তাদের নানা সমস্যার মধ্যে হয়তো যেতে হয়। আমরা সংগঠনগতভাবে তাদের চাকরি সংক্রান্ত এবং অন্যান্য যে কোনো বিপদে আপদে তাদের পাশে থেকে তাদের সঙ্গে থেকে আমরা তাদের যে কোনো সমস্যার নিরসন করার চেষ্টা করব, এটুকুই আমাদের প্রাথমিক লক্ষ্য। সবাইকে নিয়ে একসাথে আমরা চলে একটা শক্তিশালী সংগঠন তৈরি করব, এটুকুই আমাদের আশা। কবে থেকে রাজনীতির সাথে যুক্ত হয়েছেন? এবং আমি ছাত্র রাজনীতি করেছি, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ছিলাম, পরবর্তীতে শহর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলাম, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং সহসভাপতি ছিলাম, এবং সর্বশেষ আমি মাদার জেলা তৃণমূল কংগ্রেস কমিটির যার নেত্রী আমাদের শ্রদ্ধেয় মহুয়া গোপ, সেখানেও আমি এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলাম। এই সংগঠনে আমাকে দায়িত্ব দল এই প্রথমবার দিয়েছে। আশা রাখি দল যে বিশ্বাস থেকে আমাকে দায়িত্ব দিয়েছে, আমার সম্মানীয় সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে নিয়ে সেই দায়িত্ব আমি নির্বাহ করতে পারবো। আজকে আমাদের একই সাথে আমাদের আরো দুটো সংগঠন, একটা মাধ্যমিক শিক্ষক সমিতি সংগঠনের সভাপতি অঞ্জন দাস, যেটা দীর্ঘদিন ধরে এইগুলো ঘোষণা হওয়ার কথা ছিল, আজকে এটা হয়েছে, এবং তার সাথে সাথে প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি হিসেবে অরিন্দম ভট্টাচার্য, এই সাথে একজন ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি, এটা রাজ্য থেকেই ঘোষিত একটা মানে প্রতিটি জেলার জন্য জলপাইগুড়ি জেলাতে হয়েছে। এই ঘোষণাগুলো দীর্ঘদিন ধরে হওয়ার কথা ছিল, কিন্তু হয়তো বিভিন্ন কারণে হয়নি, আজকে হয়েছে। এবং তাই জন্য আজকে যে সামনে যে লড়াই, আমরা মানে যে ঐক্যবদ্ধভাবে একটা দোলাচলের মধ্যে অনেকেই থাকে, যখন দায়িত্বটা হবে বা আসবে, একটা ঘোষণা হবে, এই নিয়ে একটা দোলাচলের মধ্যে অনেকেই থাকে, সেটা থেকে আজকে কেটে গেল, এবং সেই জায়গা থেকে একদম একেবারে স্বতঃস্ফূর্তভাবে সাংগঠনিক যে আমরা একটা শক্তি আজকে এই মুহূর্তে জলপাইগুড়ি জেলা অনেকটা এগিয়ে যাবে। আজকে আমাদের সকাল সকাল ঘুম থেকে উঠেই একটা শুভ সংবাদ পেলাম, আমাদের শিক্ষামন্ত্রী মাননীয় পার্থ বসু তার পেজে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষক সমিতি কারা কোন জেলায় দায়িত্ব পাচ্ছেন সেই খবরটা উনি ওনার পেজে প্রকাশিত করেছেন। তাতে দেখে খুবই ভালো লাগলো যে জলপাইগুড়ি জেলায় সভাপতি হিসেবে আমি অঞ্জন দাসের নামটা রয়েছে, সহসভাপতি হিসেবে আমার পাশে ভৈরব বর্মন ওনার নাম রয়েছে, এবং সাধারণ সম্পাদক কিরণচন্দ্র রায়, প্রধান শিক্ষক কোনাপাড়া উচ্চ বিদ্যালয়, এবং রাজ্য কমিটি থেকে তাপস ঘোষ জলপাইগুড়ি জেলা থেকে আমরা স্থান পেয়েছি। এই জন্য মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় পার্থ বসুকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় মহুয়া গোপকে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কীভাবে কাজ করবে আগামী সামনে লোকসভা নির্বাচন, শিক্ষকরা আমরা সর্বশক্তি দিয়ে যতভাবে মানুষের কাছে পৌঁছানো যায়, বিদ্যালয়ের বাদ দিয়ে যে অংশটুকু আমরা সময় পাবো, অবশ্যই আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করব একদিকে উন্নয়ন, আরেকদিকে কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা সেটা মানুষের সামনে তুলে ধরব। পরীক্ষা কেন্দ্রের ভেতরে মোবাইল নিয়ে কিছু পরীক্ষার্থীর বিরুদ্ধে পরীক্ষা দেওয়ার অভিযোগ আনলেন অন্য পরীক্ষার্থীরা। খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা কেন্দ্রের ভেতরেই মোবাইল নিয়ে কিছু পরীক্ষার্থীর বিরুদ্ধে পরীক্ষা দেওয়ার অভিযোগ আনলেন অন্য পরীক্ষার্থীরা। জলপাইগুড়ির কদমতলা উচ্চ বালিকা বিদ্যালয়ের ঘটনা।
এদিন প্রথম দফার পরীক্ষা শেষে বেলাকোবার বাসিন্দা এক পরীক্ষার্থী বাইরে এসে মিডিয়ার কাছে এই অভিযোগ করেন। পরীক্ষা কেন্দ্রের 8 নম্বর রুমে পরীক্ষা দিয়েছেন। সেই রুমেই অন্য পরীক্ষার্থী নিজের মোবাইল থেকে প্রশ্ন পাঠিয়ে উত্তর পেয়ে যাচ্ছিলেন চটজলদি। পরীক্ষককে অভিযোগ জানিয়েও কাজ হয়নি। যারা স্বচ্ছতার সাথে পরীক্ষা দিয়েছেন তাদের কি হবে? পরীক্ষা কেন্দ্রের ভেতর মোবাইল নিয়ে প্রবেশ করাই নিষিদ্ধ ছিল। অনেক অভিযোগ জানিয়েও কাজ হয়নি, যদিও খাদ্য দপ্তরের কোনো আধিকারিক কোনো মন্তব্য করতে চাননি। বললাম তোমাদের কি পরীক্ষা হচ্ছে, কি বিষয় একটু বলো বিস্তারিত। ফুড এসআই পরীক্ষা ছিল আজকে, তো ফার্স্ট শিফটে পরীক্ষা ছিল। আর আমার পাশে যে ছেলেটা বসেছিল সেই ছেলেটা মোবাইল ইউজ করে পরীক্ষা দিচ্ছে। আমি আমাদের যিনি গার্ডের ছিলেন ওনাকে জানিয়েছিলাম, উনি নিয়ে গেলেন, বললো যে ওনার পরীক্ষা বাতিল হবে। জিনিসটা খুব খারাপ দিকে যাচ্ছে, আমরা কম্পিটিশন লেভেলে পরীক্ষা দিচ্ছি। এখন ওখানে নিয়ে গেল, জিনিসটাকে ওরা প্রপারলি ধামা চাপা দেওয়ার একটা চেষ্টা করছে, সেটা বোঝাই যাচ্ছে। কারা ধামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে? প্রশাসন কর্তৃপক্ষ ম্যাডাম তো আসবেন। মানে উনি কি মানে কিভাবে উনি ইয়ে করতেছিলেন? মোবাইলে কিপ্যাড ওলা মোবাইলে এসএমএস দিচ্ছে আর উনি পরীক্ষা দিচ্ছে। মোবাইল নিয়ে গেছিলেন? মোবাইল নিষিদ্ধ না? নিষিদ্ধ, কিন্তু এখান থেকে পুলিশ তো এখানে আমাদের ভিতরে ব্যাগ পর্যন্ত রাখতে দিল না। ব্যাগ আমরা এখানেই রাখলাম, ভিতরে ও মোবাইল নিয়ে যথারীতি করে। তোমাদের কি সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা হবে না, আমরা কম্পিটিশন লেভেলে নেমেছি। সবার তো সবাই, আমি তো এটা বলবো না যে সবাই চুরি করে পরীক্ষা নেয়। কেউ তো আছে যারা প্রপারলি প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে আসে, তো সেক্ষেত্রে তারা এইভাবে পরীক্ষা নিচ্ছে, তারা যোগ্যদের সিটগুলো যাবে নিয়ে নিচ্ছে। আর এটা আমি মনে করি এখন প্রপারলি পুলিশ জিনিসটাকে ধামাচাপা দেওয়া। শনিবার 7 সকালে ভয়াবহ দুর্ঘটনা। লরি ও ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক চালকের। শনিবার 7 সকালে ভয়াবহ দুর্ঘটনা। লরি ও ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক চালকের। অপর চালককে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। এদিন দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার 48 নম্বর এশিয়ান হাইওয়ে ঠাকুরপাঁচ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির দিক থেকে গয়েরকাটার দিকে যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা পেঁয়াজ ভর্তি লরির সাথে তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে। সেই সময় রাস্তা অনেকটাই ফাঁকা ছিল বলে সূত্রের খবর। বিকট শব্দে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে দুটি গাড়ি পরস্পরের অনেকটাই ভেতরে ঢুকে যায়। দুটি গাড়ির চালকই আহত অবস্থায় দীর্ঘক্ষণ ভেতরে আটকে ছিলেন, কিন্তু স্থানীয়রা চেষ্টা করেও তাদের বের করতে পারছিলেন না। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী পৌঁছায়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দমকলের পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকায় আহতদের বের করতে সময় লেগেছে। পুলিশও দেরি করে ঘটনাস্থলে পৌঁছায় বলে অভিযোগ করেন তারা। পরে ক্রেনের সাহায্যে গাড়ি দুটিকে সরিয়ে চালকদের বের করা হয়। তাদের মধ্যে একজন চালকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে, অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটা তো আমরা মানে এখানে দাঁড়িয়ে ছিলাম আমরা 3 জন লোক। এই দোকানদারটা, আমি আর একজন স্কুলে প্যারা টিচার মনোরঞ্জন রায়। হঠাৎ করেই আওয়াজ হলো, আমরা দেখলাম ওই গাড়িটা একটু বেশি কেটে এসছে বলে। আর অন্য কোনো গাড়ি ছিল না রাস্তায়, সেই সময় অন্য কোনো গাড়িই ছিল না। কারণ কেন যে ওই গাড়িটা এতটা ঢুকে আসলো বুঝতে পারিনি তো আমরা। কোন কোন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ? একটা ওই যে তেলের ট্যাঙ্কি, খালি ট্যাঙ্কি, একটা পেঁয়াজের গাড়ি। এখনো চালক আটকে রয়েছে? এখনো চালক আটকে রয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আধা ঘন্টা পরে দমকলকে আমি ব্যক্তিগতভাবে বারবার ফোন করছি। 2-3টে নম্বর ওখান থেকে দেওয়া হলো। জলপাইগুড়ি থেকে আমাদের নম্বর দিল, যে নম্বরে যোগাযোগ করার কথা। তাও করার পর প্রায় আধা ঘন্টা পরে আসলো এবং দমকলের কোনো জিনিসপত্র আনেনি যে ড্রাইভারটাকে এই অবস্থা থেকে বের করে উদ্ধার করতে পারে। এখনো উদ্ধার হয়নি? এখনো ড্রাইভার দুটো আটকে পড়ে আছে। আধা ঘন্টার উপর বেশি সময় হয়। এই যে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশ প্রশাসন তো আরো পরে এসছে। পুলিশ তো আরো পরে এসে দাঁড়ালো এবং দাঁড়িয়েছে একেবারে সংসেজে এসে দাঁড়িয়ে আছে। কোনো ট্রেনের ব্যবস্থা করা নেই। প্রাণগুলো লোকটা চলে যাচ্ছে। সহযোগিতা করলে হয়তো লোক দুটো বাঁচতে পারত। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছি আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিস পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে জলপাইগুড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এখন চলছে রাস্তা সারাইয়ের কাজ। জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডগুলোতে এখন চলছে রাস্তা সারাইয়ের কাজ। যদিও বেশ কিছু বাসিন্দাদের অভিযোগ তাদের ওয়ার্ডগুলোতে রাস্তার সংস্কার হচ্ছে না। আজ জলপাইগুড়ি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের প্রধান রাস্তা, যা ঝাপসি গ্যারেজের রাস্তা, সেই রাস্তার সংস্কারের কাজে উদ্যোগী হলো জলপাইগুড়ি পৌরসভা। এদিন রাস্তা তৈরির কাজে ব্যস্ত দেখা গেল শ্রমিকদের। রাস্তা তৈরি হওয়ায় খুশি প্রকাশ করেছেন ওয়ার্ডের বাসিন্দারাও, কারণ বেশ কয়েক মাস ধরে এই রাস্তাটি বেহাল অবস্থায় পরিণত হয়েছিল। এবার নতুন করে রাস্তা সংস্কার হওয়ায় খুশি প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। তারা বলেন রাস্তা সংস্কার হবার জন্য এখন চলাচল সহজেই করা যাবে। আগে এই রাস্তা চলাচলের অযোগ্য ছিল, অনেক দুর্ঘটনার কবলে পড়তে হতো আমাদের। এখন রাস্তা তৈরি হচ্ছে, তাই আমরা খুশি। কতটা খুশি আপনারা? আমরা খুবই খুশি, দারুণভাবে খুশি। আগে কতটা অসুবিধা হতো? অনেক অসুবিধা, এখন খুব ভালো হচ্ছে, ভালো রাস্তাটাও ভালো হচ্ছে, খুব ভালো খুশি। এখন কতটা সুবিধা হবে? এখন এখন বুঝতে পারছেন রাস্তা, পিচের রাস্তার খুবই সুবিধা হয়। হ্যাঁ, সুবিধা আছে, খুশি আপনারা? হ্যাঁ, খুবই খুশি। হাতে প্রাণ নিয়েই রাস্তা পারাপার করতেন 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। হাতে প্রাণ নিয়েই সেই রাস্তাটা পারাপার করতেন 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বহুবার অভিযোগ করেও কাজ হয়নি। শনিবার অবশেষে সেই অ্যাপ্রোচ রোড সহ নালার গার্ডওয়ালের কাজ শুরু হলো। কাজ শুরুর পরে 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহুয়া দত্ত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বহুদিন ধরেই আমার কাছে এই অ্যাপ্রোচ রোড ও নর্দমার গার্ডওয়াল নির্মাণের আবেদন আসছিল। আমার ওয়ার্ডের বেশ কয়েকটি রাস্তার কাজের আবেদন আমি আগেই পুরসভার কাছে রেখেছিলাম। সেগুলোর কাজ শেষ হওয়ার পরই আমার এই রাস্তার কাজে হাত দিয়েছে। এদিকে অ্যাপ্রোচ রোড এবং গার্ডওয়ালের কাজ হওয়ায় খুশি এলাকার মানুষ। 2 নম্বর ওয়ার্ডের ওয়াকারগঞ্জের বাসিন্দা রীতা দেবনাথ জানান, আমাদের এলাকার সকলের সুবিধা হলো। এই ভাটাখানায় এবং পরেশ কলোনির যে ব্রিজটা, অ্যাপ্রোচটা বন্ধ হয়েছিল, আজকের থেকে এই অ্যাপ্রোচটা স্টার্ট হলো। আর এটা দীর্ঘদিনের এই ব্রিজটা বন্ধ ছিল আমাদের কাজটা। আজকে পৌরসভার উদ্যোগে এবং পৌরসভার উদ্যোগে চেয়ারপারসন মহাশয়া পাপিয়া পাল এবং ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি মহাশয় এবং চেয়ারম্যান কাউন্সিল লোপামুদ্রা অধিকারী মহাশয়া এবং চেয়ারম্যান কাউন্সিল সন্দীপ মাহাতো মহাশয় এবং আমাদের স্বরূপ মণ্ডল মহাশয়ের উদ্যোগে আমাদের আজকে এই ব্রিজের অ্যাপ্রোচটা স্টার্ট হলো। এটা দেড় সপ্তাহ কি 2 সপ্তাহের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। কত মিটার বা কত কিলোমিটার? এটা আমি অত বুঝতে পারছি না, হয়তো 500-700 হবে, তো ওনারা করে দেবে। আর এর জন্য আমার কত পরিবার এই রাস্তা, কত মানুষ এই রাস্তাটা এবং নালাটা হলে উপকৃত হবে? তাও 1-1.5 হাজার লোক এরা উপকৃত হবে, আরও বেশি হতে পারে। 1-1.5 হাজার লোক এখানকার উপকৃত হবে এবং আমার ওয়ার্ডবাসী এবং আমার এলাকাবাসী খুবই আনন্দিত এবং পৌরসভাকে ধন্যবাদ জানিয়েছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে মহুয়া দত্ত বন্দ্যোপাধ্যায়, 2 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। সমস্যা ছিল, রাস্তাঘাটের সমস্যা ছিল, তারপরে এখন তো হচ্ছে। এতে সুবিধা হবে কি মনে হচ্ছে? হ্যাঁ, এটা দিলে তো সুবিধা হবে। এই এলাকায় জল উঠতো? হ্যাঁ, জল উঠতো। এটা পৌরসভার থেকে পৌরসভাকে ধন্যবাদ জানাই। মানে এই রাস্তা করাতে? হ্যাঁ, এই রাস্তা করাতে আপনাদের সুবিধা হবে জন্য? হ্যাঁ, আমাদের সুবিধা হবে জন্য। আপনার নাম কি? রত্না দেবনাথ। কোন এলাকা এটা? 2 নম্বর ওয়ার্ড। জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের বহু প্রতীক্ষিত 1 কিলোমিটার রাস্তার কাজে শিলান্যাস করা হলো। জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানপাড়া বুথ এলাকার শনি মন্দিরের থেকে বানিয়াপাড়া ভায়া 4 নম্বর তিস্তা বাঁধ পর্যন্ত বহু প্রতীক্ষিত 1 কিলোমিটার রাস্তার কাজের শিলান্যাস করা হলো। এদিন জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য সোমা সিংহ রায় ও গ্রাম পঞ্চায়েত প্রধান সুফল সরকার রাস্তার কাজে শিলান্যাস করেন।
জেলা পরিষদের সদস্য সোমা সিংহ রায় বলেন, বিভিন্ন এলাকায় এরকম রাস্তার কাজে শিলান্যাস করা হচ্ছে। গ্রাম পঞ্চায়েত প্রধান সুফল সরকার জানান, রাস্তাটি নির্মাণ করা হলে বহু মানুষ উপকৃত হবেন। উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ থেকে হচ্ছে এবং পথশ্রী প্রকল্প। আচ্ছা, এই রাস্তাটা শুরু হচ্ছে বোয়ালমারি বুথে এবং শনি মন্দিরের পাশ থেকে পিএসসি হয়ে 4 নম্বর বাদ। বলছিলাম কত কিলোমিটার রয়েছে মূলত হবে? 1 কিলোমিটার সামথিং। আর পাশে কতটা, মানে 10 ফিটের মতো হয়ে 10 ফিটের মতো। বলছিলাম যে অর্থটা এসছে, সেই অর্থটা কোন দপ্তরের থেকে অর্থটা এসছে? অর্থটা যেহেতু লেখা আছে উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ থেকে। শতাধিক বছরেরও বেশি প্রাচীন চিলড্রেন্স পার্কের কাজ শুরু। জলপাইগুড়ি চিলড্রেন্স পার্কের ফের কাজ শুরু। শনিবার এই কথা ঘোষণা করলেন জলপাইগুড়ি পৌরসভার উপপৌরপিতা সৈকত চ্যাটার্জি। তিনি এই পার্কে এসে এই কথা ঘোষণা করেন। তিনি বলেন, প্রায় 40 লক্ষ টাকা ব্যয়ে এই কাজ করবে জলপাইগুড়ি পৌরসভা। আপাতত নিকাশি নালার কাজ কাল থেকেই শুরু হবে। এরপর ধাপে ধাপে সব কাজই শেষ করবে পৌরসভা। এদিন দুপুরে সৈকতবাবু এই পার্কে নিজে এসে পুরো পার্ক পরিদর্শন করেন। শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই পার্ক শিশুবেলার সকলের আবেগ। দীর্ঘ সময় ধরে এর কাজ শুরু হয়নি। এর আগে কিছুটা কাজ হলেও থমকে গিয়েছিল, কিন্তু ফের আগামীকাল থেকে কাজ শুরু হচ্ছে। এদিন চিলড্রেন পার্কটি যে জমিতে রয়েছে তা হলো JYMA ক্লাব। তাদেরও কিছু সদস্য এখানে উপস্থিত হয়েছিলেন। তাদের সাথেও সৈকত চ্যাটার্জি কথা বলেন। আগামী কয়েক মাসের মধ্যে পুরো কাজ শেষ হয়ে যাবে বলেও তিনি জানান। 4.5 মাস আমি পৌরসভার বিভিন্ন কাজকর্মে থাকতে পারিনি, কিন্তু তারপরে এসে আমার মনে হয়েছিল যে বেশ কিছু কাজ করা দরকার। আমরা যে পৌরসভার টিম হিসেবে আমরা করি, এবং আপনারা জানেন যে আমরা পৌরসভার তরফ থেকে একটা মেলা করেছিলাম পুরো সাংস্কৃতিক সন্ধ্যার সময়। আমরা যেটা আমাদের যে মা ক্যান্টিন সদর হাসপাতালে সেটা ওপেন করা হয়েছে। আমরুদ জল প্রকল্পে আমাদের যে 1200 মিটার যেটা পাইপলাইন বসানোটা বিবেকানন্দ বলতে সমস্যা ছিল, সেটা অলরেডি পরশুদিন কাজ কমপ্লিট হয়ে গেছে। 31শে মার্চের মধ্যে আমরা ট্রায়াল রান শুরু করে দিচ্ছি। আমরুদ জল প্রকল্প ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ প্রায় শেষের মুখে। এবং আজকে যে একদম একটা আমরা এসেছি চিলড্রেন পার্কে, যেটা 1917 সালে যার প্রতিষ্ঠা হয়েছে। আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি এর সাথে যুক্ত হয়ে রয়েছে, অনেক স্মৃতি এর সাথে যুক্ত রয়েছে। স্মৃতিবিজড়িত চিলড্রেন পার্কে মোহন বোস প্রাক্তন চেয়ারম্যান কাজ শুরু করেছিলেন। তারপরে দেখতে পাচ্ছেন যে দীর্ঘ সময় কাজ হয়নি। আমরা প্রথমেই আজকে এখানে ড্রেনটা করছি 40,31,274 টাকা খরচা করে টেন্ডারের মাধ্যমে, এবং সেই ড্রেনের কাজ আজকে থেকে শুরু হয়ে গেল। এবং এই এখানে ক্রস সেকশন ড্রেনটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে গেট তৈরি করা, এই কাফেটেরিয়াটাকে চালু করা, এবং তারপর বিভিন্ন যে মাঠের সমস্ত মাঠটা আমরা পরিষ্কার করে ফেলবো, এবং গ্রিনারিসকে এই সবুজায়নকে বাঁচিয়ে রেখে আমরা কিন্তু সেই চিলড্রেন পার্কে আর উন্নত মানের চিলড্রেন পার্ক হিসাবে আগামী 1 বছরের মধ্যে জলপাইগুড়িবাসীকে উপহার দেবো। তার কাজ আজকে থেকে, তার শুভযাত্রা আজকে থেকে শুরু। আগে যে সমস্ত কাজ হয়েছিল, এই যে অনেক খেলনা বা অন্য কিছু, সেগুলো নষ্ট হয়ে যেগুলো নষ্ট হয়ে গেছে তার জায়গায় রিপ্লেসমেন্ট হবে, এবং যে খেলনাগুলো এখনও ঠিক আছে, ওই ঘরের মধ্যে অনেক খেলনা আছে। এই যে কাফেটেরিয়াটা আপনারা দেখছেন, এবং এখানে একটা সুন্দর কাফেটেরিয়া আমরা চালু করি। এবং এই চিলড্রেন পার্কটাকে জলপাইগুড়ি শুধু নয়, উত্তরবঙ্গের অন্যতম দৃষ্টিনন্দন পার্ক আগামী 1 বছরের মধ্যে আমরা জলপাইগুড়ি পৌরসভা এটাকে। বীরপাড়া চা বাগানে খাঁচাবন্দি হলো চিতাবাঘ। শনিবার সকালে বীরপাড়া চা বাগানে 10 নম্বর সেকশনে বন বিভাগের পাতা খাঁচায় চিতাবাঘ ধরা পড়তেই হইচই পড়ে যায় এলাকায়। পরে বনকর্মীরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান। এই নিয়ে বেশ কয়েকটি চিতাবাঘ ধরা পড়ল ডুয়ার্সের এই এলাকায় বলে জানা গিয়েছে। এলাকার বাসিন্দারা জানান, চিতাবাঘের আতঙ্ক লেগেই থাকে এলাকায়। তবে এদিন চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় অনেকটাই স্বস্তি পাওয়া যাচ্ছে বলে জানান তারা। আবারও বনাঞ্চলে লাগলো আগুন। বনকর্মীরা ও দমকল কর্মীরা মিলে আগুন নেভানোর কাজে হাত লাগায়। আবারও বনের মধ্যে লাগলো আগুন। শুকনো পাতায় দ্রুত ছড়িয়ে পড়ল আগুন। লেলিহান শিখায় জ্বলে উঠল গাছের কাণ্ড পাতা। পুরো জঙ্গল এলাকা জুড়ে আগুন লাগার ঘটনা ঘটল শনিবার। পরিবেশ প্রেমী এবং বনকর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালায়। ঘটনাটি ঘটে মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের পাঞ্জোরা বনাঞ্চলের 17 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায়। জানা গেছে, এদিন বনকর্মীদের নজরে আসে 17 নম্বর জাতীয় সড়কের দুদিকে বনের ভিতরে আগুন জ্বলছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন চালসার বনকর্মীরা। ততক্ষণে আগুন অনেকটা ছড়িয়ে পড়ে, লেলিহান শিখায় জ্বলতে শুরু করে। পরিবেশ প্রেমীরাও আগুন নেভাতে তৎপর হয়। কিছুদিন আগেও এইভাবেই আগুন লাগানোর ঘটনা ঘটে। সেই সময় বনকর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর শনিবার দুপুরে আবার আগুন লাগার ঘটনা ঘটে। কিভাবে আগুন লাগলো সেই সম্পর্কে জানা না গেলেও বনকর্মীদের অনুমান, বনাঞ্চলে গরু চড়াতে গিয়ে কেউ জ্বলন্ত বিড়ি বা শলাই ফেলে থাকতে পারে। ওদলাবাড়ি পরিবেশ প্রেমী নাফসার আলী বলেন, এখনকার বনাঞ্চলে অনেকেই গরু চড়াতে যায়।
তাদের অসতর্কতায় বিড়ি শলাই থেকে আগুন লাগতে পারে। পাশাপাশি অন্য কোনো কারণেও আগুন লাগতে পারে। অনেক সময় ইচ্ছাকৃত আগুন লাগানো হয়। তবে এভাবে আগুন লাগালে বনাঞ্চলে থাকা জন্তু, জানোয়ার, পাখি ও কীট পতঙ্গ সহ অণুজীবী প্রাণীদের ক্ষতি হয়। উল্লেখ্য, এর আগেও কয়েকদিন আগে চালসার কাছে খড়িয়ার বন্দর বনাঞ্চলের ভেতর আগুন লেগেছিল। সেদিনও দমকল এসে আগুন নেভায়। প্রতি বছর এই সময় শুকার মৌসুমে ডুয়ার্সের বনাঞ্চলে আগুন লাগতে দেখা যায়। এই জন্য পরিবেশ প্রেমীরা উদ্বিগ্ন। এই আগুন লাগার ঘটনার ফলে যখন তখন জঙ্গলের বন্য জন্তুরা লোকালয়ে চলে আসতে পারে। নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর বলেন, আমিও শুনেছি আগুন লাগার ঘটনা, সত্যি খুব খারাপ ঘটনা। এতে বন্য জন্তুদের ক্ষতি হবে। এই ব্যাপারে বন দপ্তরের সাথে কথা বলবো। কাছে আবেদন রাখি, বিভিন্ন অ্যাওয়ারনেসের মাধ্যমে মানুষকে সচেতন করার বার্তা দিই যে এই শুকনো সিজনে যখন বর্ষাকাল থাকে না, আমাদের যে এই সময় যখন পাতা নতুন গাছ থেকে ঝরে পুরনো পাতাগুলো, তখনই কিন্তু এটা জঙ্গলে কোনোভাবে কারাও এখানে জঙ্গলে আগুন লাগা দেয়। এটা কিন্তু এই পরিবেশের বিশাল ক্ষতি হচ্ছে, সেই জঙ্গলে বিশাল ক্ষতি হচ্ছে। এই যে আজকে পানঝরা জঙ্গলে যে বিশাল এলাকা নিয়ে আগুন ধরে আছে, বিভিন্ন শাল গাছ আগুন জ্বলে যাচ্ছে, বিভিন্ন ছোট ছোট গাছগুলো সব মারা গেছে। তার সাথে না যেগুলো চোখে পড়ে না, অনেক কীট পতঙ্গ, সরস্ব প্রাণীগুলো অনেক জঙ্গল থেকে বেরিয়ে পড়ে, অনেক সময় অনেকজন কীট পতঙ্গ মারা যায়। আমরা মানুষের কাছে একটাই প্রার্থনা করি যে এইভাবে জঙ্গলে কেউ আগুন লাগাবেন না। এবং সাথে সাথে ফরেস্ট ডিপার্টমেন্টকে একটাই কথা বলবো যে বিশেষ করে এই সময়টা একটু নজরদারি দেওয়া উচিত। কিন্তু ডুয়ার্সে এটা নতুন না, ডুয়ার্সে যে আজকে একজন এখানে আগুন নেভাচ্ছে সেরকম ফরেস্টের লোক এখন, কিন্তু বিশাল এরিয়া ধরে এখানে আগুন জ্বলছে। তো আমরা চাই অবিলম্বে ফরেস্ট ডিপার্টমেন্ট পদক্ষেপ নিয়ে এবং ফায়ার ব্রিগেডকে ডেকে জঙ্গলটার আগুনটা নিভানো, তাহলে কিন্তু পরিবেশের ক্ষতি হবে না এবং যে জঙ্গলের শাল গাছগুলো আছে সেগুলো হাতি তো বেড়ে যেতে পারে। অবশ্যই দেখেন, এই জঙ্গলটা যদি বড় হয়, যে কোনো অ্যানিমেল যে কোনো জায়গাতে রোডে ঘাটে গ্রামে যখন তখন বের হয়ে যেতে পারে, তখনই মানুষের সাথে একটা সংঘাত ঘটতে পারে। কারণ তাদের বাসায় যদি আগুন লাগে, সাধারণত আমাদের বাসায় লাগে আমরা ঘর থেকে বের হই, অ্যানিমেলসও তো তাই। তার জন্য এটা বড় ক্ষতি হতে পারে। অবিলম্বে এটা প্রশাসনকে দেখা উচিত। লোকজন ফোন করেছিল, কিন্তু এখন যে ড্রাই সিজন, বৃষ্টি হচ্ছে না, এভাবে যদি জঙ্গলে আগুন লাগে তাহলে এখন জন্তু জানোয়ারগুলো আছে, ওখানে অনেক ময়ূররা আছে, হরিণরা আছে। তো এই আগুন যদি লাগে তাহলে তো প্রবলেম হবে, আগুনটাকে নিবানো খুব দরকার। তো আমি দেখি রেঞ্জারকে ফোন করে বলবো, রেঞ্জার তো নিশ্চয়ই ওর মনে আছে, ওরা যদি ঠিক মতন দেখে তাহলে সলভ হয়ে যাবে। কি কারণে লাগছে কি মনে হচ্ছে, বোঝা যাচ্ছে কিছু? দেখো, আনসোশাল লোকজন থাকে, কেউ লাকড়ি আনতে যায়, কেউ বিড়ি খায় ফেলে দেয়, এইভাবে লাগে। কেউ ইচ্ছা করে তো লাগায় না, আমার মনে হয় না কেউ ইচ্ছা করে লাগিয়েছে। এই ব্যাপারে কোনো অ্যাওয়ারনেস বা কিছু কি যা করবেন? এটা খুব দরকার আছে, অ্যাওয়ারনেস খুব দরকার। দেখুন, জঙ্গল এখন পুরো শুকনো পাতা আছে, এখন যদি আগুন লাগে তাহলে জীবজন্তুগুলোর খুব নষ্ট হয়ে যাবে, গাছেরও ক্ষতি হবে, তো প্রবলেম তো হবে। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছি আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। বাজারে ইলিশ আসলেও ইলিশের দাম আকাশ ছোঁয়া। বাজারে ইলিশ আসলেও ইলিশের দাম আকাশ ছোঁয়া। ছোট আকৃতির ইলিশগুলো বাজারে 550 টাকা থেকে 600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা বর্ষার সময় বিক্রি হয় 200 থেকে 250 টাকা কেজি দরে। ফলে সাধারণ মানুষ ইলিশ মাছ কিনতে অনেকটাই বিরত রয়েছেন। অন্যদিকে বড় বড় আকৃতির স্টোরেজ ইলিশের দাম
1400 থেকে 1600 টাকা কেজি দর। ফলে একদিকে ছোট আকৃতির ইলিশের দাম যেমন আকাশ ছোঁয়া, তেমনি অন্যদিকে বড় আকৃতির ইলিশের দামও হাতের বাইরে। তাই ইলিশ মাছ শুধু এখন দেখেই নিজেদের আশ মেটাচ্ছেন সাধারণ ইলিশ প্রিয় ভোজন রসিকেরা। বর্ষাকালে ইলিশের দাম অনেকটাই কম থাকে, কারণ সেই সময় ইলিশের জোগান অনেকটাই বেশি হয়। কিন্তু বর্ষা শেষ হতেই এই মাছের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়। মাছ আসলে তো মাছের দাম কমবে, মাছই তো নেই বাজারে। কদিন পরে যখন ইলিশ আসবে তখন দামটা কমবে। না, এটা কাঁচাই। স্টোরের বড় বড় মাছ 600-700 টাকা সাইজের ইলিশ 800 টাকা 700 টাকা দিয়ে পাওয়া যায়। এটা কাঁচা ইলিশ না। দাম কত রাখছেন? এটা 600, এটা 700 আছে, 500 টাকা। এটা বিক্রি কেমন হচ্ছে? বিক্রি হচ্ছে টুকটাক, মোটামুটি হচ্ছে। বাজার তো সেরকম নেই আগের মতন, এই টুকটাক বাজার আছে। বাজার তো কোনো নেই, যা পাওয়া যাচ্ছে তাও অনেক দাম। আমাদের মধ্যে ইনকাম গ্রুপ যা, তাদের পক্ষে তো মুশকিলই হয়ে যাচ্ছে। কত করে দাম চাচ্ছে? দাম কত করে যাচ্ছে? বেশি আমি আর ওদিকে যাই নাই। কি আশা করছেন এই সময় কি ইলিশের দামটা কমা উচিত মনে হয়? দাম শুনে হলে আমাদের সুবিধা হয়, সেটা হচ্ছে না। সব কিছুর দাম বাড়ছে, এটাও দাম বাড়ছে। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.9 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.9 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। তৃণমূলের 2 শিক্ষক সংগঠনের নতুন জেলা সভাপতির নাম ঘোষণা করা হলো দলের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে অরিন্দম ভট্টাচার্যকে। অন্যদিকে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির দায়িত্ব পেলেন অঞ্জন দাস। শনিবার 7 সকালে ধূপগুড়িতে ভয়াবহ দুর্ঘটনা। লরি ও ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক চালকের। অপর চালককে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।